ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু, রাজধানীর বিভিন্ন কাউন্টারে প্রত্যাশীদের ভিড়, নির্দিষ্ট দিনের টিকিট না পাওয়ার অভিযোগ। রাজধানীর কামরাঙ্গীর চরে অবৈধ গ্যাস সংযোগে চলছে শতাধিক কারখানা, তীব্র সংকটে আবাসিক গ্রাহকরা, তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ। বৃহৎ বিদ্যুৎ প্রকল্পের জন্য আগামী বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ, এডিপি বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সামঞ্জস্য রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঈদ সামনে রেখে রাজধানীর ফুটপাতে জমে উঠেছে বেচাকেনা, সিরাজগঞ্জের তাঁত পল্লীতেও বেড়েছে ব্যস্ততা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। শুরুতেই ঈদ যাত্রার খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট পেতে ভোর থেকে বাস স্ট্যান্ডে ভিড় করছেন যাত্রীরা। তবে বিক্রির প্রথম দিনেই নির্দিষ্ট দিনের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা, এমনকি বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ করেন তারা। এদিকে বাস কাউন্টারের ম্যানেজার বলছেন, ঈদের সময় যাত্রী নিয়ে ঢাকা ছাড়লেও আসার সময় বাসে কোনো যাত্রী থাকবে না, তাই কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে। আগামী 14 জুনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। আজ আরও 7 দিন বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। এবার বাসের ফ্রি টিকিট ঢাকা থেকে কাটা যাবে এবং তা অনলাইনেও সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। 5 জুন পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিটের দাম বেশি নিচ্ছে, 570 টাকা করে। অন্য সময় 450 করে নিত, 120 টাকা করে বেশি নিচ্ছে। সিয়ারেখা এখানে বসে রয়েছে সিরিয়াল ধরে, এখন টিকিট কাটতে যাচ্ছি, বলছে যে 14 তারিখের টিকিট নেই। আমি হয়তো চলে আসলাম কেটে, সে পরবর্তী যে আর পাচ্ছে না, মানে থেকেও দিচ্ছে না, এইরকম যে একটা পেরেশানি। তো এই ওই সব পরিবহন মালিক হয়তো বা 60 টাকা কম নেয়, কিন্তু ঈদের সময় গাড়ির এই দিক থেকে আপনার ফুল যাবে, ওই দিক থেকে আসার সময় খালি আসবে। এই কারণে হয়তো ওই 60 টাকা আপনার বেশি, কিন্তু এটা আসলে বেশি না, এটা সরকারের রেট আরো বেশি আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন এই সড়কে যাতায়াত করতে গিয়ে যাত্রী ও চালকদের ক্ষোভের শেষ নেই। এই অবস্থায় আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে সড়ক বিভাগ বলছে, ঈদের আগে সংস্কারের চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়লুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। মহাসড়কের এই চিত্র জানান দিচ্ছে সড়কটি যান চলাচলের জন্য কতটা উপযোগী। যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় এই সড়কে থমকে যাচ্ছে গাড়ির চাকা। এতে করে মহাসড়ক জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। শ্রম আর কর্মঘণ্টা ব্যয় দীর্ঘ হওয়ায় ক্ষোভের শেষ নেই এই সড়কে চলাচলরত যাত্রী এবং যানবাহনের চালকদের। যাতায়াতে তো খুবই করে অস্বস্তি, মানে কিছুক্ষণ পর পরে জ্যাম লাগতেছে। বাঙ্গাসুরের রাস্তা সময় 1 ঘন্টা জায়গা 5 ঘন্টা 4 ঘন্টা লাগতে আছে। এটা রাস্তা দিয়ে না চালায় জমিনে দিয়ে চালানো আরো ভালো। এই অবস্থা রাস্তার কাজই করে না, কাজ যা করে মনে কাঁচা থাকে। দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই বেহাল সড়কটি মেরামত না করা হলে আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হবে বলে আশঙ্কা বিশিষ্টজনদের। ঘরমুখো মানুষের যে দুর্ভোগ, যে যন্ত্রণা, যে অসহনীয় যানজট, তা মানুষকে একেবারে বিষিয়ে তুলছে। এই কারণে রমজানের শেষ হওয়ার আগেই আসন্ন ঈদ উপলক্ষে বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া উচিত। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার দাবি, আসন্ন ঈদ মৌসুমে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কটি মেরামত সহ সব ধরনের চেষ্টা চালাচ্ছেন তারা। এই বর্ষার মধ্যে আমরা চলাচলের উপযোগী করে ফেলবো। ঈদের সময় যেন ঘরমুখী মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। সড়ক ও জনপদ বিভাগের তথ্য অনুযায়ী খানাখন্দে ভরা 42 কিলোমিটার দৈর্ঘ্যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়কের উপর দিয়ে প্রতিদিন 17টি জেলার 22,000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ক্রমে যাত্রীর চাপ বাড়ছে কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটের নৌপথে। আবহাওয়ার বিবেচনায় এবারের ঈদ যাত্রা নিয়ে শঙ্কা রয়েছে যাত্রী সহ সংশ্লিষ্টদের। পরিস্থিতি বিবেচনায় কঠোর নজরদারি না রাখলে ঈদে এই পথে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সব দিক ভেবেই এবারের ঈদ প্রস্তুতি সেরে নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। এখনো ঢের বাকি ঈদ যাত্রার, তবুও কাঁঠালবাড়ি শিমুলিয়া ও শিমুলিয়া মাঝিকান্দি এই দুই রুটে কমতি নেই লঞ্চ যাত্রীর। সময় বাঁচাতে ভেঙে ভেঙে যারা দক্ষিণ অঞ্চলে যাতায়াত করেন তাদের ভরসা এসব লঞ্চ। বিআইডব্লিউটি এর তথ্য মতে স্বাভাবিক সময়ে এই দুটি রুটে 87টি লঞ্চ প্রতিদিন 261টি ট্রিপ দিয়ে থাকে। প্রতিদিন যাত্রী চলাচল করে প্রায় 33,000। তবে ঈদের সময় এই ট্রিপের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 600, অর্থাৎ সরকারি হিসেবেই সে সময় প্রতিদিন 70,000 যাত্রী চলাচল করে। এমন বাস্তবতায় অনেক সময়ই অতিরিক্ত যাত্রী পরিবহনে নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। তার উপর চলতি বর্ষা মৌসুম। ঈদের সময় ভরা বর্ষা মৌসুমি এবং ঝড় বৃষ্টি এবং শ্রম, এবার একটু ঝড় বৃষ্টির ভাবনা বেশি। আমাদের কিন্তু এই চলাফেরা এখানে খুবই রিস্ক হয়ে যায়। সরকারেরও এদিকে নজর দেওয়া উচিত। রোলিংটা প্রাকৃতিক কারণ, সেফ ফেস করার জন্য আমাদের ওভারলোডটা ঠেকাতে হবে। এদিকে যাদের খুব বেশি তাড়া থাকে, অনেকটা ঝুঁকি নিয়েই তাদের চলাচল এই স্পিডবোটও ভয়ঙ্কর হতে পারে এবারের ঈদ যাত্রায়। প্রত্যেকটা বোটের সামনে একজন করে সুপারভাইজার থাকে, সুপারভাইজার ওটা সম্পূর্ণ টেকেল দিয়ে তারপর ছাড়া হয়। যেহেতু অনেক দূরের পথ, নাইলে সময়টা কাভার হবে না, এই জন্যই আমরা স্পিড বোটে যাইতেছি। অন্য কোনো যদি সুযোগ থাকতো তাহলে আমরা এই স্পিড বোটে যেতাম না। মধ্য জুনে ভরা যৌবনে থাকবে প্রমত্তা এই পদ্মা, তার উপরে কালবৈশাখীর সংখ্যা। সবকিছু মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন আসছে ঈদে কঠোর নজরদারিতে না রাখতে পারলে এই রুটে হয়তোবা পিনাকের মতো আবারও কোনো ট্র্যাজেডির জন্ম দিতে পারে। লঞ্চগুলো যাতে তাদের ধারণ ক্ষমতার অনুসারে যাত্রী নিয়ে যায়, প্রয়োজনে কিন্তু আমার অতিরিক্ত লঞ্চ হয়তো আমরা যেটা কিনা ফিট অতিরিক্ত লঞ্চ যদি আমরা আনতে পারি সেক্ষেত্রে আমরা সাপোর্ট দিতে পারবো। তবে বিআইডব্লিউটিএ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত তারা। আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদ হোক আর যাই হোক আমরা কিন্তু লঞ্চ এবং স্পিডবোট বন্ধ করে দেব। নিরাপদে কাটা সার্ভিসে পরিবহন হতে পারেন, যাত্রীরা ফেরিতে পারাপার হবেন, সেই নির্দেশনা দেওয়া আছে। এক্ষেত্রে যাত্রীদেরও সচেতন হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভারতের ত্রিপুরার সূর্যমণিঘর থেকে বাংলাদেশের কুমিল্লার উত্তরে বিদ্যুৎ সরবরাহের জন্য 500 মেগাওয়াট ব্যাক টু ব্যাক স্টেশন নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এ নিয়ে 9.5 কোটি টাকার 13টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্প এবং নির্বাচন কমিশনের IDEA প্রকল্প। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দক্ষ চালক তৈরি করতে BRTCর 3টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও 17টি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন ও শক্তিশালীকরণ প্রকল্পও রয়েছে এর মধ্যে। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী মুস্তাফা কামাল জানান, উৎপাদনের তুলনায় আমদানিতে খরচ কম হওয়ায় ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ ক্রয় করছে সরকার। আজকে 13টি প্রকল্প আমরা অনুমোদন পেয়েছি। এই 13টি প্রকল্পের আমাদের বাস্তবায়ন করতে আমাদের প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ হবে 9,518 কোটি 62 লক্ষ টাকা। একটা হিসাব মোটামুটি প্রাইমারি হিসাব আমরা করেছি, যদি বিদ্যুৎ আমরা তৈরি না করি, উৎপাদন না করি, যদি আমরা ভারত আমাদের প্রতিবেশী দেশ, নেপাল আমাদের প্রতিবেশী দেশ, ভুটান আমাদের প্রতিবেশী দেশ, তাহলে আমাদের উৎপাদন খরচ কম পড়ে। বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকার ঋণ কেলেঙ্কারির 56 মামলার সব তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার দিন ধার্য আছে আজ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, সবুজ, দুদকের মামলার বা দুদকের আইনে যেটি বলা হয়েছে যে দুদকের মামলাগুলো 180 দিনের মধ্যে তার তদন্ত শেষ করতে হয়, কিন্তু আমরা দেখেছি যে বেসিক ব্যাংকের যে প্রায় 4,500 কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার পরে এই ঘটনায় 2015 সালে পল্টন মতিঝিল থানায় এবং গুলশান থানায় মোট 56টি মামলা হয়েছে এবং 56টি মামলায় প্রায় 100 খানেকের বেশি মানুষকে আসামি করা হয়েছে। সেই কিন্তু আমরা দেখেছি যে এই 2015 সালে মামলার পরেও এখনো পর্যন্ত প্রায় 2.5 বছর হতে চললো এই মামলা
মামলাগুলোর একটি মামলারও তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি বা তদন্ত কাজ শেষ করা হয়নি, যার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই মামলায় যারা আসামি রয়েছেন, যারা কারাগারে আছেন বা যারা পলাতক রয়েছেন, তারা হাইকোর্টে এসে আগাম জামিন নেওয়ার সুযোগ পাচ্ছেন এবং তারা আগাম জামিন নিয়ে মামলা থেকে বেরিয়ে যাচ্ছেন। তো সবশেষ গত বুধবার আদালত বেসিক ব্যাংকের ডিএমডি আব্দুস সোবহান যখন তিনি এই মামলায় জামিন নিতে আসলেন, তখন তার আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন যে প্রায় 2.5 বছর ধরে এই বেসিক ব্যাংকের মামলা তদন্ত চলছে, যার কারণে তাদের যে আসামি পক্ষ তারা ভিক্টিমাইজ হচ্ছে, যার কারণে তারা হাইকোর্ট থেকে একটি জামিনের আবেদন করেছিলেন। আদালত দীর্ঘ 2.5 বছরেও যেহেতু তদন্ত কাজ শেষ হয়নি, যে কারণে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং অসন্তোষ প্রকাশ করে আদালত যেটি বলার চেষ্টা করেছেন যে আগামী বুধবার অর্থাৎ আজকের দিনে এই মামলার অর্থাৎ 56টি মামলার সকল তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা দুদকের আইনজীবীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বেলা 2টার দিকে এই 56টি মামলার সকল তদন্ত কর্মকর্তাই আদালতে হাজির হবেন এবং এই মামলার যাবতীয় তথ্য এবং কেস ডকুমেন্ট যেগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আদালতে উত্থাপন করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো দুদকের আইনজীবী আমাদেরকে এও জানিয়েছেন যে ব্যাংকটির যে সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে নিয়েই মূলত এই তদন্ত কাজ এখনো ঘুরপাক খাচ্ছে, যার কারণে এই দীর্ঘ 2.5 বছরেও কিন্তু এই তদন্ত কাজ শেষ করা হয়নি। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আজকেও দুদক বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেছে এবং এই মামলার দুদকের যে প্রধান আইনজীবী হাইকোর্টে যিনি এই মামলাটি পরিচালনা করছেন, তিনি বলছেন যে আব্দুল হাই বাচ্চুকে কেন এই মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না, এটিও তার কাছে একটি বিস্ময়কর বিষয়। যাই হোক, আজকে বেলা 2টায় বেসিক ব্যাংকের যে 56টি মামলা, সেই 56টি মামলার সকল তদন্ত কর্মকর্তাই আদালতে হাজির হবেন আমরা জানতে পেরেছি এবং বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি শহীদুল করিমের বেঞ্চে এই মামলাটি শুনানি হবে এবং শুনানির পরেই আদালত কি সিদ্ধান্ত দেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সবুজ হাইকোর্ট থেকে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি মামলার যে 56টি মামলা, সেই 56টি মামলার তদন্ত কর্মকর্তাকে তলবের বিষয়ে আজকে হাজিরার দিন ধার্য আছে, সেই বিষয়ে সবশেষ খবর। সবুজ। বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকার ঋণ কেলেঙ্কারির 56 মামলার সব তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার দিন ধার্য আছে। আজ হাইকোর্ট থেকে এই ব্যাপারে জানাচ্ছিলেন রিপোর্টার আফজাল হোসেন। রাজধানীর কামরাঙ্গীর চরে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে কয়েকশো কারখানা। একই এলাকার বৈধ সংযোগ থাকার পরও গ্যাস না পেয়ে লাকড়ি ও এলপি গ্যাস দিয়ে রান্না করতে হচ্ছে এলাকাবাসীর। জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিতাসের কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজশে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন কারখানা মালিকরা। সাদিকুর রহমানের রিপোর্ট। দিনও গ্যাস আয় না, লাইতে 1টার পরে গিয়ে গ্যাস আই মনে করেন 2 ঘন্টা তাহে পরে আবার 4টার আগেই জাগা শান্তি মতো গ্যাস দিয়ে নামতে পারি না। বিল দিতে হচ্ছে? বিল তো দিতেছি। রমজানে গ্যাস সংকটের ভোগান্তি এড়াতে মাটির চুলাকে বেছে নিয়েছেন এই গৃহিণী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন বাসায় ঘুরে দেখা যায় একই চিত্র। সঠিকভাবে গ্যাস সরবরাহ না থাকায় বিকল্প ব্যবস্থা হিসাবে রান্নার কাজে লাকড়ির চুলা ব্যবহার করেন গৃহিণীরা। গ্যাস সংযোগ থাকার পরও গ্যাসের চাপ কম থাকায় এভাবে মাটির চুলায় 3 বেলা রান্না করা হচ্ছে। আর এই সমস্যা শুধু এই বাসাতেই নয়, ঢাকার বিভিন্ন এলাকাবাসীকে এই প্রতিনিয়ত এই সমস্যা নিয়ে দিন কাটাতে হচ্ছে। রাত্রে 3টা বাজে উঠা পাকাইতে হয় আর সারাদিন গ্যাস থাকে না, কি কারণে বিলটা নিতেছে? তার মানে সব সময় কি আপনার এই লাকড়ির চুলায় রান্না লাগে? কামরাঙ্গীরচরে বিভিন্ন কারখানায় ঘুরে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, কারখানাগুলোতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছেন না তারা। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে তিতাসকে চিঠি দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই গ্যাস সংযোগ কি অবৈধ না? হ্যাঁ, আমরা তো জানার মতো জানি যে অবৈধ। অবৈধ গ্যাস আমরা একটু কম চালাই, তা বাসা বাড়িতে গ্যাস পায় কম, এই কারণে আমরা লাইন চালাই না। এরা মাঝে মাঝে গ্যাস বিচ্ছিন্ন করার পর দেখা যায় আবার পরিবর্তে ওরাই লাগিয়ে দেয়। তাহলে কি মনে হচ্ছে এদের সাথে একটা যোগসাগ আছে যারা অবৈধ আর কি। অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করতে তিতাসের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা ও মামলা দায়ের করা হলেও কারখানাগুলোতে পুনরায় দেওয়া হয় অবৈধ গ্যাস সংযোগ। কেউ একটা লিখিত দেয় অ্যাটলিস্ট ওই কাজে এই ভদ্রলোক জড়িত, তারপরে যদি আপনারা দেখেন যে অফিস কি অ্যাকশন নিচ্ছেন, ল অফ দ্য ল্যান্ডের বিচার অবহিত মানে হতে পারে, এটা গ্যাস আইনের বাইরেও বিচার হতে পারে। চলতি বছরের শেষের দিকে রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে বলে মনে করে তিতাস। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গত কয়েক বছরের মতো আসছে বাজেটে অগ্রাধিকার তালিকায় থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাত।
বৃহৎ বিদ্যুৎ প্রকল্পের জন্য বিশেষ বরাদ্দের পাশাপাশি জ্বালানির সংকট কাটাতে থাকছে নানা পরিকল্পনা। তবে প্রকল্প বরাদ্দ বাস্তবায়নে জ্বালানি খাত অবহেলিত থাকছে উল্লেখ করে এডিপি বাস্তবায়নে দুই খাতে সামঞ্জস্য রাখার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আর বিদ্যমান জ্বালানি সংকট কাটানোর চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনের বছরের বাজেটেও গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ জ্বালানি খাত। আসছে বাজেটে এ খাতের সম্ভাব্য বরাদ্দ 26,225 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 5,000 কোটি টাকা বেশি। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বরাদ্দ চেয়েছে প্রায় 35,000 কোটি টাকা। আসছে বাজেটে রামপাল, মাতারবাড়ি ও পায়রার মতো বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। সিস্টেম লস একক অঙ্কে নামিয়ে আনতে গুরুত্ব পাবে সঞ্চালন ও বিতরণ খাতের উন্নয়ন। সর্বোচ্চ প্রায়োরিটি হবে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখা। যদি 2 বছরে পারি সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে এবং এখানে প্রচুর কাজ, এখানে প্রচুর অর্থ ব্যয়, এবং আমি বলবো ব্যয় না, আমি বলবো এটা ইনভেস্টমেন্ট। জ্বালানি সংকট কাটাতে বাজেটে থাকছে গ্যাস অনুসন্ধানের দিক নির্দেশনা। গভীর সমুদ্র থেকে কম খরচে দ্রুত জ্বালানি তেল খালাস করতে সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন স্থাপনের রূপরেখাও থাকবে আসছে বাজেটে। সিঙ্গেল মুরিং পাইপলাইন জ্বালানি খাতে ওইটা একটা বড় সেভিং, প্রতি বছর 1,000 কোটি টাকা সেভ হবে। ভোলার গ্যাস আস্তে আস্তে আরো 1-1.5 বছর লাগবে। সুতরাং ওটার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি বিদ্যুতের প্ল্যান্ট এবং বরিশালে করা যায় কিনা। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে বিদ্যুৎ খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এটিপি বাস্তবায়নের হার প্রায় 80% হলেও বরাদ্দের অর্ধেক অর্থ খরচ করতে পারেনি জ্বালানি বিভাগ। তাই বিদ্যুৎ খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি খাতের এডিপি বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনো লাভ নেই যদি না আপনি জ্বালানি সংস্থান করতে পারেন ওই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ব্যবহারের জন্য। আপনি তো জ্বালানি সংস্থানই করতে পারছেন না বা সেই ব্যাপারে গুরুত্বই দিচ্ছেন না। অর্থাৎ জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ কমপ্লিটলি সমন্বয়হীনভাবে কাজ করছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিত বলেও মনে করেন বিশেষজ্ঞরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর টেকসই জ্বালানি নিরাপত্তার লক্ষ্য পূরণে বাজেট বাস্তবায়নে যেমন দক্ষতা ও গতিশীলতা প্রয়োজন, একই সঙ্গে এ খাতের সুশাসন প্রতিষ্ঠার উপরও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে প্রকল্প বরাদ্দে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতা নিশ্চিতের কোনো বিকল্প নেই। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাধ্য থাকলেও সাধ্য না থাকা ঈদের বাজার করতে যারা রাজধানীর অভিজাত বিপণী বেতনে যেতে পারেন না, তাদের একমাত্র ভরসা ফুটপাতের অস্থায়ী মার্কেট। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ক্রেতা আনাগোনায় মুখর হয়ে উঠতে শুরু করেছে দোকানগুলো। ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি বাড়ার প্রত্যাশা ক্ষুদ্র ব্যবসায়ীদের। হাসান সাফায়াতের রিপোর্ট। জাঁকজমকপূর্ণ আয়োজন নেই, নেই বাহারি আলোকসজ্জা কিংবা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। অথচ ঈদ উপলক্ষে সব বয়সী মানুষের জন্য বাহারি ডিজাইনের নান্দনিক সব পণ্যের কোনো কমতি নেই পথের পাশে স্বল্প পুঁজির এসব দোকানে। কখনো বৃষ্টি, আবার কখনো দাবদাহ। এর মধ্যেই সকাল থেকে মধ্যরাত অবধি ক্রেতা দর্শনার্থীর আনাগোনায় চলে কেনাকাটা। জিনিসপত্রের চড়া দামে মধ্য ও নিম্নবিত্তের জন্য কঠিন হয়ে পড়ে স্বাদ আর সাধ্যের সমন্বয় করা। আর তাই ঈদ উপলক্ষে প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনতে ফুটপাতের এই দোকানগুলোকে বেছে নিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, দাম হাতের নাগালে থাকায় এখানে স্বল্প আয়ের ক্রেতার সংখ্যা বেশি হলেও মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তের সংখ্যাও নেহায়েত কম নয়। ঈদ উপলক্ষে আমার ছোট মেয়ে আর 2 ছেলের জন্য জুতা, জামা কাপড়, পাঞ্জাবির কাপড়, আমার নিজের জন্য এগুলি কেনাকাটা করলাম। যেহেতু রোজার মাত্র 8-10টা চলতেছে, তো আমরা আশা করি 15-20 রোজার মধ্যে মোটামুটি ভালো বেচাকেনি হবে। সমস্বরে পাঞ্জাবি বিক্রেতাদের এমন হাক ডাক স্মরণ করিয়ে দিচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের আগমনকেই। ঈদে পুরুষের পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি, আর কম দামে মানসম্মত পাঞ্জাবির জন্য খ্যাতি রয়েছে বাইতুল মোকাররমের পাশে ফুটপাতের এই দোকানগুলোর। তাই অনেকে আগে ভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। এই যে পাঞ্জাবিটা মাত্র 600 টাকা, এই যে কোয়ালিটি পাঞ্জাবি কিন্তু মার্কেটে বড় বড় শপিং মলে গেলে এই পাঞ্জাবির দাম প্রায় 1600, 1700, 2000 টাকা, 2500 টাকা। ফুটপাতে সরকার আমাদেরকে বসতে দিচ্ছে, এই কারণে আমরা অল্প লাভে বেশি বেশি সেল করার উদ্দেশ্যে এটা দিতে পারতাছি। যদিও রমজানের আগেই রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করায় ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা এবার অনেকটাই কম। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ঈদ কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং মলে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ,
সবুজ, ঈদের কেনাকাটা বলতে আসলে যা বোঝায় তা কিন্তু এখনো সেভাবে শুরু হয়নি। অর্থাৎ সকাল থেকে বসুন্ধরা সিটিতে আমরা এসে যেমনটা দেখলাম, আসলে খুব বেশি দর্শনার্থী থাকলেও আসলে ক্রেতা খুব বেশি এখানে নেই। কারণ আসলে রমজানের এই পর্যায়ে এসে সবাই একটু বেলা করে হয়তো বের হচ্ছেন, কিংবা যারা আজকের যেহেতু কর্মদিবস চলছে, আজকে আসলে সবাই অফিস আদালত করবেন, এরপরে হয়তো বিকেল বেলা কিংবা ইফতারের পরে অনেকে আসলে কেনাকাটার জন্য এসে থাকেন। তাছাড়া যেহেতু আজকে মাত্র 13তম রমজান, এখনো হাতে অনেকটা সময় বাকি থাকায় কিন্তু অনেকেই পরে ঈদের শপিংটা করার চিন্তা ভাবনা করছেন। তাই আসলে অধিকাংশ দোকানগুলো এখন পর্যন্ত আমরা খালি দেখতে পাচ্ছি। তবে দোকানিরা কিন্তু তাদের সমস্ত সব ধরনের পণ্য কিংবা যে নতুন নতুন ফ্যাশন কিংবা ডিজাইনের যে পোশাক রয়েছে সেগুলো সাজিয়ে কিন্তু তারা বসেছেন। তারা আসলে তাদের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি তারা রাখেনি। আরেকটা কথা তারা বলছেন যে আসলে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা একটু বেশি থাকার জন্য কিন্তু অনেকেই আসলে দিনের বেলায় বের হতে চাচ্ছেন না। তারা আসলে সন্ধ্যার পরে কিংবা ইফতারের পরে আসলে তারা মূলত বের হচ্ছেন। আরেকটা বিষয়, যেহেতু আসলে কেনাকাটার সঙ্গে একটু অর্থের সম্পর্ক রয়েছে, আসলে মাসের শেষ দিকে এসে আসলে যেহেতু অনেকেরই বেতন হয়নি, তাই কেনাকাটাটা আসলে সেভাবে শুরু হয়নি, এমনটা কিন্তু আসলে বিক্রেতারা বলছেন। তাদের আসলে প্রত্যাশা আগামী মাসের 1-2 তারিখ কিংবা 5-7 তারিখের মধ্যেই কিন্তু তাদের বেচা কেনাটা আসলে পুরো দমে শুরু হবে, এমনটা কিন্তু আসলে প্রত্যাশা রয়েছে বিক্রেতাদের। আর ফ্যাশনের দিক থেকে যেহেতু প্রথমেই বলেছি আসলে এখন একটু গরম কিংবা বর্ষা, এই দুটো একসঙ্গে থাকার জন্য কিন্তু ফ্যাশনে কিছুটা পরিবর্তন থাকছে। সবাই চাচ্ছেন একটু সুতি কিংবা গরমের মধ্যে আরামদায়ক কাপড়, এমনটাই কিন্তু তারা পছন্দ করছেন। তবে বর্ষা থাকার জন্য রঙের ক্ষেত্রেও কিন্তু কিছুটা বৈচিত্র্য আছে, কিছুটা হালকা রঙের দিকে অনেকে যাচ্ছেন। এই দুটো বিষয় কিন্তু আসলে ফ্যাশন ডিজাইনার কিংবা যারা ক্রেতা রয়েছেন উভয়ই কিন্তু এই বিষয়টাকে একটু বেশি খেয়াল রাখছে। বিশেষ করে বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকে পোশাকের রং কিংবা যে কাপড়, এই দুটোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ বাচ্চারা আসলে গরমের ভিতরে খুব বেশি যে কাপড় যে পরে গরমের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ এখানে থাকে বলে আসলে তারা এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর কেনাকাটার বিষয়টা প্রথমেই বলেছি যে সকাল থেকে খুব বেশি আসলে ভিড় নেই। ঈদের যে বেচা কিনা বলতে আসলে আমরা যা বুঝি সেটা কিন্তু আসলে পুরোদমে শুরু হয়নি। তবে অনেকে আসলে যাদের অফিস কিংবা যাদের আসলে চাকরিজীবী নন, তারা কিন্তু আসলে এখানে আসছেন। অনেকে বাচ্চা কাচ্চাও নিয়ে এসেছেন সকাল সকাল কেনাকাটাটা সেরে নিতে। তারা আসলে ইফতারের পরে যেহেতু একটু ভিড়টা বেশি হয়, অনেকে সেই ভিড় এড়ানোর জন্য মূলত সকালবেলা এসে থাকেন। সেই বিষয়টা কিন্তু ক্রেতাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তারা আসলে যাচ্ছেন যে ভিড়কে এড়িয়ে খুব সহজে কিংবা স্বাচ্ছন্দ্যে আসলে কেনাকাটা যেন করতে পারে, সেই বিষয়টাকে কিন্তু তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিংবা তারা আসলে সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে থাকছেন। আর পণ্যের দরদামের বিষয়টা নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ এখনো শুনতে পাইনি। ক্রেতা কিংবা বিক্রেতা উভয় বলছেন আসলে পণ্যের দরদাম এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে। তবে বিক্রেতাদের একটা বিষয়, যেহেতু আসলে বিভিন্ন ধরনের উপকরণের দাম বেড়ে গেছে, সেই বিষয়টার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা পোশাক কিংবা কিছু কিছু পোশাকের ক্ষেত্রে হয়তো দাম কিছুটা বেড়েছে, তবে সেটা ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় যে বিক্রেতারা বলছেন, যেহেতু আজকের 13তম রোজা, হয়তো 20 রোজার পরে মূলত শেষ কেনাকাটাটা আসলে শুরু হয়, কিংবা যারা বিক্রেতা আছেন অথবা যারা ক্রেতা আছেন তাদের মধ্যে শেষ মুহূর্তের কেনাকাটাটা মূলত আসলে 10 রোজা যখন বাকি থাকে কিংবা আসলে যখন 5 রোজা বাকি থাকে, ওই সময়টা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। বিশেষ করে সবারই একটি চাঁদ রাতের বিষয় থাকে, আসলে শেষ মুহূর্তে নতুন পণ্য কিংবা নতুন ডিজাইন, নতুন কাপড় কিনতে চান ঈদের 1 কিংবা 2 দিন আগে। সেই ইচ্ছাটা আসলে যাদের থাকে তারা সবসময় শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকেন। বিক্রেতারা আসলে সেই ধরনের কাস্টমারদের কথা মাথায় রেখে সেই ধরনের প্রস্তুতি তাদের মধ্যে থাকে। তো মোটামুটি এখন পর্যন্ত সবুজ বসুন্ধরা শপিং সেন্টার থেকে ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। পাহাড় ধস ঠেকাতে বিন্নি ঘাস লাগানোর কর্মসূচির উদ্বোধন করতে চট্টগ্রামে আছেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী শিরিন ধরন। এই মুহূর্তে টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিকুল, ধন্যবাদ আপনাকে। যেটি বলতে পারি, আসলে চট্টগ্রামে যে পাহাড় ধস রয়েছে, যে জলাবদ্ধতা হয় পাহাড় ধসের কারণে, সেই পাহাড় ধস এবং ঠেকাতে থাইল্যান্ডে আপনি হয়তো দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের রাজকন্যা শ্রীধরন তিনি আসছেন, এবং কিছুক্ষণ পরেই কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন লাল একটু পোশাক পরে তিনি এখানে আসছেন, এবং কিছুক্ষণ পরে কিন্তু এই যে বিন্না ঘাস রয়েছে সেই বিন্না ঘাসের তিনি রোপণ করবেন। আপনি হয়তো জানেন যে থাইল্যান্ডের পক্ষ থেকে চট্টগ্রামে বিভিন্ন সময় কিন্তু পাহাড় ধসে 2000
সালে প্রায় 127 জনের মতো মৃত্যু হয়েছে এবং 2017 সালে কিন্তু পার্বত্য চট্টগ্রাম সহ 135 জনের মৃত্যু হয়েছে। সেই বিষয়টি তারা মাথায় রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তারা অভিমত জানিয়েছেন যে তারা এখানে আগ্রহ প্রকাশ করেছেন যে পাহাড় ধস রোধে তারা বিন্যা গাছ রোপণ করবেন। চট্টগ্রামে যে 28টি যে পাহাড় রয়েছে, ঝুঁকিপূর্ণ যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ে তারা বিন্যা গাছ রোপণ করবে। তারই অংশ হিসাবে কিন্তু আজকে থাইল্যান্ডের রাজকন্যা শ্রী ধরন তিনি এখানে এসেছেন এবং সেখানে সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন রয়েছেন। এবং যেই ঘাসগুলো আসলে রোপণ করা হবে সেই ঘাসের বৈশিষ্ট্য কিন্তু বিভিন্ন রকম, কারণ এই ঘাসগুলো কিন্তু যদি রোপণ করে তাহলে পাহাড় ধস হবে না, নদী ভাঙ্গন হয় না এবং এগুলো বিভিন্ন পণ্য সামগ্রী এই গাছ দিয়ে তৈরি করা যায় এবং বিভিন্ন সুগন্ধি এবং পানিতেও কিন্তু এই ঘাসগুলো ব্যবহার করা হয় বলে আমরা জানতে পেরেছি। যদিও এই ঘাসগুলোর উদ্বোধন করেছেন চট্টগ্রাম বুয়েটের একজন প্রকৌশলী শরীফুল ইসলাম চৌধুরী, তিনি এখানে এসেছেন এবং তিনি এসে এই ঘাসের যে বৈশিষ্ট্য সেগুলো দেখিয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আজম নাসির উদ্দিন এবং প্রকৌশলী অর্থাৎ যে এই ঘাসের যে উদ্ভাবক শরীফুল ইসলাম তিনি রানীর সাথেই সেই বিষয় নিয়ে কথা বলছেন, অর্থাৎ ঘাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছেন এবং যে এই পাহাড়ে যে ঘাসগুলো রোপণ করা হবে সেই বিষয়ে তারা কথা বলছেন। আপনি হয়তো জানেন যে আজকে যে পাহাড়ে চট্টগ্রামের যে টাইগার পাসে যে পাহাড়ে ঘাসগুলো রোপণ করা হচ্ছে এটা হচ্ছে পাইলট প্রকল্প হিসাবে বলা হয়ে থাকে। এই পাইলট প্রকল্প যদি সফল হয় তাহলে তারা চট্টগ্রামে যে 28টি যে পাহাড় রয়েছে ঝুঁকিপূর্ণ সেই পাহাড়ে এই ঘাসগুলো রোপণ করবেন, সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তো আপনাকে যেটি বলতে পারি যে এই মুহূর্তে কিন্তু থাইল্যান্ডের রাজকন্যা শ্রী ধরন সেই ঘাসের রোপণ করেছেন এবং সেটি উদ্বোধন করেছেন এবং তিনি আজকে পাইলট প্রকল্পের মাধ্যমে যে উদ্বোধন করেছেন এটি যদি সফল হয় তাহলে চট্টগ্রামের যে 27টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে সেখানে এই ঘাসগুলো রোপণ করা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের টাইগার পাস থেকে সর্বশেষ তথ্য। পাহাড় ধস ঠেকাতে বিন্নি ঘাস লাগানোর কর্মসূচি উদ্বোধন করতে থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী শিরিন ধরন এই মুহূর্তে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। আগামী 14 জুনের মধ্যে সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। সেই সাথে ঈদে বাড়ি ফেরার ভোগান্তি রোধে শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অঞ্চল ভিত্তিক ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। কিন্তু ছুটিটা কিন্তু একটা হচ্ছে রেশনিং, মানে ছুটিটা কারো হচ্ছে 11 তারিখে, কারো হচ্ছে 12 তারিখে, আবার কারো 14 তারিখে। এই জন্য আমরা করি নাই। বাট একটা জিনিস আমরা ফিক্স করছি, যে এলাকায় ছুটিটা যখন দিবে তার আগে এটা পরিশোধ করতে হবে। যেমন সে আসল এলাকায় যদি ছুটি দেয় 12 তারিখে, তাকে 12 তারিখ আগেই কিন্তু ইয়েটা দিতে হবে। বা আজকে নারায়ণগঞ্জে নরসিংদী কোনো এলাকায় যদি 10 তারিখে ছুটি দেয় 10 তারিখের মধ্যে তাকে ইয়ে দিতে হবে। কাজে এটা ফিক্স করা, একদিনে সব এলাকা না, অঞ্চল ভিত্তিক যে এলাকায় যখন ছুটি দিবে তখন তার আগেই এটা পরিশোধ করতে হবে। এবং এটা এই বিটিএমএ, বিজিএমসি, বিকেএমএ তারা আমাদেরকে কনফার্ম করছেন, তারা এটা ব্যবস্থা করবেন। ময়মনসিংহের ভালুকা এলাকার 3 শতাধিক কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে খিরু নদী। মারাত্মক দূষণের কবলে পড়ে এই নদী হারাতে বসেছে খরস্রোতা রূপ, বিনষ্ট হচ্ছে পরিবেশ আর ক্ষতিকর প্রভাব পড়ছে নদী তীরের মানুষের ওপর। স্থানীয়দের দাবি দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার, আর সংশ্লিষ্ট প্রশাসন বলছে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জগলুল পাশা রুশোর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হোসেন আলী। কৃষিকাজের জন্য এই খিরু নদীর উপরে নির্ভরশীল ছিল কৃষকরা, কিন্তু নাব্য সংকট আর দখলে নদীটি এখন খালে পরিণত হয়েছে। আর যেটুকু অংশে পানি আছে সেটুকু বিষাক্ত বর্জ্যে ভরা। প্রতিনিয়ত কলকারখানার রাসায়নিক বর্জ্য এসে মিশছে নদীর বুকে। দূষণের কারণে এই নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আগে তো এই নদীতে কৃষি কাজ করতাম, তো কৃষি কাজ গাং পাড়া অফ হয়ে গেছে, করে না, কারণ কৃষি কাজ তো ক্ষেত করলে ওই পানির লেগে আর না। আগে তো দূষিত আছি না, পানি ইচ্ছা দিতাম, তো আর না। গোসল করতাম, গরু ধোয়াইতাম, কিন্তু এখন তো নামতে পারি না, নামলে শরীর পচে যায়। বিভিন্ন কোম্পানিরা প্রজেক্ট করছে, প্রজেক্ট করাতে এই পানি আপনার পয়রা এই পানিতে সম্পূর্ণটা পানি দূষিত হয়ে যেতেছে। এই দূষিত পানির কারণে আপনার এখন এই এলাকায় থাকা আপনার মুশকিল হয়ে গেছে পরিবারে নিয়ে। অবশ্য নদীর দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা জানায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নদীরা কতটুকু অ্যাকুয়ার করেছে, কতটুকু বালি দ্বারা ভরাট হচ্ছে, সেই মাপঝোঁকের পর্যায়টা আমরা শেষ করেছি। এখানে বালু ফেলছে তাদেরকে আমরা ইতিমধ্যে সতর্কবার্তা পাঠিয়েছি। পরিবেশ রক্ষা এবং নদী রক্ষা এবং তার পরিপ্রেক্ষিতে যে ধরনের পদক্ষেপ নেওয়া, সে ধরনের কাজ আমরা করে যাচ্ছি। অধিদপ্তর ইতিমধ্যে ঢাকার চারপাশে যে নদীগুলো আছে সেগুলো নিয়ে মেসিভ প্রোগ্রাম নিচ্ছে,
তো সেখানে ক্ষীর নদীর বিষয়টাও যেন গ্রাজুয়ালি অন্তর্ভুক্ত করা যায় সেরকম একটা রিকোয়েস্ট সাথে করেছি যে এই নদীটাও আমাদেরকে আর কি সর্বাত্মকভাবে বাঁচিয়ে রাখা দরকার। একসময়ের খরস্রোতা এই ক্ষীর নদী বর্তমানে মরতে বসেছে দূষণের কবলে পড়ে। এতে একদিকে পরিবেশে যেমন মারাত্মক ক্ষতি হচ্ছে, তেমনি বিরূপ প্রভাব পড়ছে নদীকেন্দ্রিক মানুষের জীবিকার উপর। তাই প্রশাসনের প্রতি স্থানীয়দের দাবি অচিরেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নদীটির প্রাণ ফিরিয়ে দেয়ার। জগলুল পাশা, রুশো, সময় সংবাদ, ভালুকা, ময়মনসিংহ। 9 বছরের ব্যবধানে গড়ে 29% বিদেশি কীটনাশক আমদানি কমেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল সচিবালয়ে সার্কভুক্ত দেশগুলোতে কীটনাশক ব্যবহার বিষয়ক সভায় একথা জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন কৃষি সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। বক্তারা বলেন, ধীরে ধীরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমিয়ে আনা এবং প্রাকৃতিক সার ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষভাবে কাজ করছে সরকার। The agricultural production of the country has increased. বাংলাদেশ কৃষি ব্যবস্থাপনা উন্নতির ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে কৃষি পণ্য রপ্তানির পরিমাণও বাড়ছে। বর্তমান সরকার আগামীতে টেকসই কৃষি ব্যবস্থাপনা ও খাদ্যে পুষ্টিমান নিশ্চিতে বিশেষ কর্মসূচি নিয়ে কাজ করছে। এছাড়া কৃষিতে আইপিএম প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করায় কীটনাশক ব্যবহার কমে যাওয়ায় 9 বছরের ব্যবধানে 2017 সালে 29% কীটনাশক আমদানি কম হয়েছে। 2017 then 2009. বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিন ধরন। গতকাল রাজধানীর মানিক মে এভিনিউ সেচ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। এর আগে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সাথে মত বিনিময় করেন থাই রাজকুমারী। এ সময় থাই রাজকুমারীর সামনে কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়। পরে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সাথে কৃষি পণ্যের স্টল পরিদর্শন করেন রাজকুমারী মহাচক্রী শিরিন ধরন। ঈদ সামনে রেখে তাঁতের খটখট শব্দে ব্যস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। কাকডাকা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত জামদানি, কাতান সহ হরেক রকমের শাড়ি তৈরি করছেন শ্রমিকরা। তবে ঘন ঘন লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাঁত মালিকদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। যে কোনো উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি, আর সিরাজগঞ্জের তাঁতের শাড়ির প্রতি রয়েছে আলাদা একটা আগ্রহ। তাই ঈদকে সামনে রেখে প্রতিদিন ভোররাত থেকে মধ্যরাত পর্যন্ত বাহারি ডিজাইন আর রং বেরঙের শাড়ি তৈরিতে ব্যস্ত তাঁত শ্রমিকেরা। গুণগত মান আর দামে কম হওয়ায় সিরাজগঞ্জের তাঁতের শাড়ির চাহিদা রয়েছে দেশ জুড়ে। বিশেষ করে জেলার বেলকুচি ও শাহজাদপুর উপজেলার উৎপাদিত জামদানি, কাতান, সিল্ক সহ বাহারি সব শাড়ির সুনাম দীর্ঘদিনের। কাজের চাপ অনেক বাড়ার পাশাপাশি বাড়তি আয় হয় খুশি শ্রমিকরা। ঈদকে সামনে রেখে মহাজন নতুন নতুন ডিজাইন আনছে, আর এগুলা মানে কাজ করতে অনেক একটু কষ্ট হচ্ছে আমাদের। ব্যবসা বাণিজ্য মোটামুটি চলতেছে। আগে 4 খান 5 খান করে বোনাইছে, এখন 7 খান 8 খান এমনি আর কি হয় কি। আগে ডিউটি যদি করতাম সপ্তাহে 3 দিন, এখন 7 দিন। ঈদের সামনে আমরা মনে করি রাত দিন মোটামুটি কাজ ইনশাল্লাহ রাত দিন সবসময় করতেছি। ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি থাকলেও ঘন ঘন লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান তাঁত মালিকরা। জেনারেটরের মাধ্যমে চালাতে হয়, আর এই কারণে আমাদের খরচ তো একই থাকছে, কিন্তু আমাদের বিদ্যুৎ বিলও দিতে হচ্ছে, আবার জেনারেটর ইটাও নিতে হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থে তাঁতপল্লীগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন জেলা চেম্বার অব কমার্সের এই নেতা। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাইলে পারে তারা শতভাগ আমরা উৎপাদন করতে পারবো। এই জন্য বিদ্যুৎ বিভাগের কাছে আমাদের দাবি থাকবে এই সময়ে আপনার শতভাগ বিদ্যুতের এটা ব্যবস্থা করবে। সিরাজগঞ্জ জেলায় তাঁত, পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। এখানে সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা দামের বাহারি সব শাড়ি উৎপাদন করা হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। চাঁদপুরের বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের রেলওয়ে, হকার্স মার্কেট, হাকিম প্লাজা ও কালীবাড়ি এলাকার আশপাশের বাজারগুলোতে চলে বেচাকেনা। ঈদ সামনে রেখে শার্ট, প্যান্ট, জুতা, 3 পিস ও শাড়ি সহ হরেক রকমের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা। পছন্দের পণ্যগুলো এখনো ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তারা। আর বিক্রেতারা বলছেন, একটু দেরিতে হলেও জমে উঠেছে ঈদের বেচাকেনা। খুব উন্নত মানের ড্রেসগুলো আসছে, এখানে খুব ভালোই লাগছে ড্রেসগুলো দেখে। এখানে চিপ রেটে মানসম্মত জিনিস পাওয়া যায়, কাস্টমারও কিনতে সুবিধা আছে, বিশাল বড় মার্কেট,
যার জন্য বেচা কিনো খুব ভালো। বাচ্চাদের স্কার্ট, লেহেঙ্গা, রাউন্ড ফ্রক, কাতান শাড়ি, চেন্নাই কাতান। ঈদ উল ফিতর সামনে রেখে রাজবাড়িতে সেমাই তৈরিতে ব্যস্ত কারিগররা। তারা জানান ঈদ কিংবা যে কোনো উৎসবকে ঘিরে তাদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। কাজ করতে হয় সকাল থেকে গভীর রাত পর্যন্ত। প্রথমে ময়দা থেকে সেমাই তৈরি করে রোদে শুকানো হয়, এরপর তা ভেজে প্যাকেটজাত করে বিক্রি করা হয় ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন এলাকায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও গুণগত মান ঠিক রাখতে কারিগরদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান বিসিক কর্মকর্তা। জেলার বিসিক শিল্পনগরীতে 4টি কারখানায় সেমাই তৈরির কাজ করছেন 2 শতাধিক কারিগর। পরিষ্কারভাবে আমরা কোনো জাফরান রং ব্যবহার করি না, কোনো নোংরা পানি ব্যবহার করি না। প্রতিদিনকার পানি প্রতিদিন আনি তারপরে ধরেন কাজ করি। ঈদের 2 মাস আমাদের লোকজন একটু বেশি থাকে, মানে আমাদের কাজের চাপটা একটু বেশি বেড়ে যায়। যা শ্রমিক থাকে তারা ডবল শ্রমিক করে দিই, 3 মাস আগে থেকেই প্রোডাকশন বাড়াই দিই এবং মার্কেটে অনেক সফলতা আছে। যেহেতু এটা মানুষ খাবে, খাদ্যদ্রব্যের ভিতরে কোনো রকম ভেজালও দেওয়া যাবে না, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা যাবে না। আমরা এগুলোর সঙ্গে দেখভাল করি, ওদের পরামর্শ দিই। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমেই দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে 3টি সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 5431 পয়েন্টে এবং বেড়েছে 21 পয়েন্টের কিছুটা বেশি। ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1260 পয়েন্টে এবং বেড়েছে 6.5 পয়েন্টের বেশি। ডিএসসি 30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 2013 পয়েন্ট এবং বেড়েছে 7.53 পয়েন্ট। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হচ্ছে 213 কোটি টাকার শেয়ার এবং লেনদেনকৃত শেয়ারের মধ্যে কোম্পানিগুলোর মধ্যে 194টি কোম্পানির দাম বেড়েছে, দাম কমেছে 75টি কোম্পানির এবং দাম পরিবর্তিত আছে 43টি কোম্পানির। এবার আমরা দেখে নেব টপ 20 তালিকায় কোন কোম্পানির অবস্থান কত এবং এই মুহূর্তে সেই কোম্পানির শেয়ার কত দামে বিক্রি হচ্ছে। তালিকার প্রথমেই আছে আলিফ ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 102 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দরও 102 টাকা 80 পয়সা পর্যন্তই আছে, কিন্তু সর্বনিম্ন দাম আজকে এখন পর্যন্ত লেনদেনের যেটা রেকর্ড হয়েছে সেটা 95 টাকায়। তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে গোল্ডেন হারভেস্ট। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 40 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 41 টাকা 60 পয়সায়। তৃতীয় নম্বরে বেক্সিমকো। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 28 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা পর্যন্ত। চতুর্থ নম্বরে ইন্ট্রাকো রিফয়েলিং স্টেশন। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 55 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 55 টাকা 90 পয়সা পর্যন্ত। পঞ্চম নম্বরে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 52 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 54 টাকা 10 পয়সা পর্যন্ত। তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 12 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 12 টাকা 70 পয়সা পর্যন্ত। তালিকার সপ্তম নম্বরে রয়েছে মন্নু সিরামিক্স। অষ্টম নম্বরে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস। নবম নম্বরে রয়েছে বিএসআরএম এবং দশম নম্বরে রয়েছে সাবকো স্পিনিং মিলস লিমিটেড। এই ছিল দর্শক টপ 20 তালিকার প্রথম 10টি কোম্পানির অবস্থান এবং তাদের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতির খবর। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। রাজধানীর বিভিন্ন কাউন্টারে প্রত্যাশীদের ভিড়। নির্দিষ্ট দিনের টিকিট না পাওয়ার অভিযোগ। রাজধানীর কামরাঙ্গীর চরে অবৈধ গ্যাস সংযোগে চলছে শতাধিক কারখানা। তীব্র সংকটে আবাসিক গ্রাহকরা। তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ। বৃহৎ বিদ্যুৎ প্রকল্পের জন্য আগামী বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। এডিপি বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সামঞ্জস্য রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঈদ সামনে রেখে রাজধানীর ফুটপাতে জমে উঠেছে বেচাকেনা। সিরাজগঞ্জের তাঁতপল্লীতেও বেড়েছে ব্যস্ততা। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।